অনেক মাছ ধরেছি। সব মাছ আমার শাড়ির আঁচলে বেঁধে রেখেছি। চলো এবার বাড়ি যাই। বুড়িমা টের পেলে লাঠি নিয়ে তেড়ে আসবে। হ্যাঁ, হ্যাঁ, বুড়িমা এই ভর সন্ধ্যাবেলায় এদিকে আসবে না। আমার পায়ের নিচে আর একটা মাছ পড়েছে। এইটা শেষ, আর ধরতে হবে না। চলো বাড়ি যাই। এত তাড়াহুড়ো করছো কেন? ঠিক করে তো স্নানও করতে পারলাম না। চলো চলো, এই ঝোপের ভেতর যাই, ওইখানে অনেক মাছ পাওয়া যাবে। ও বাবা গো, আমি ওইখানে যাব না। ঝোপের ভেতরে সাপ থাকে, আমি আবার খুব সাপের ভয় পাই। আরে বাবা, জলে যে সাপ থাকে সেই সাপে বিষ থাকে না। তারপরও আমি যাব না। আমি এখানে দাঁড়িয়ে আছি, পারলে তুমি যাও। ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি আবার চলে যেও না। যাচ্ছি না। এই তো চলে এলাম। এখানে তো অনেক মাছ, এই মাছগুলো রাখবো কোথায়? তোমার কাছে তো গামছা আছে, তুমি গামছার মধ্যে বেঁধে রাখো। তাই করি, তবে তুমি এখানে আসলে ভালো হতো। আমার আর ভালো লাগছে না। দেখো রাত হতে যাচ্ছে, বললাম বাড়ি চলো, তুমি তো আমার কথা শুনলে না। চারিদিকে কেমন অন্ধকার হয়ে গেছে। আর একটা মাছ ধরেই বাড়ি চলে যাব। আরে একেবারে তো অন্ধকার হয়ে গেল। ও বিশাখা, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। দয়া করে এবার বাড়ি চলো। আমার পা ধরে কেউ মনে হচ্ছে টানছে। এই এই কে এলো এখানে? আমাকে ছাড়, ছাড় বলছি। পুকুরে আমরা ছাড়া কেউ তো নেই, তাহলে তোমার পা ধরে কে টানছে? বললাম, বারবার বললাম বাড়ি চলো, আমার কথা তো কানেই নিলে না। আমাকে বাঁচাও, এই গভীর জলে আমাকে টেনে নিয়ে গেল, বাঁচাও। হে সৃষ্টিকর্তা, এখন আমি কি করব? দিদিমা, গ্রামের সবাই বলছে রাতুল কাকার নাকি ভূতে জলের নিচে তলিয়ে নিয়ে গেছে। ভূত বলে কিচ্ছু নেই। আমার তো মনে হচ্ছে কেউ ওকে মেরে ফেলেছে। কে মারতে যাবে? ওই সময় রাতুল কাকা আর বিশাখা কাকি ছাড়া পুকুরে কেউ ছিল না। তাহলে কে মারতে যাবে? কি জানি বাপু, আমাদের দোষ না দিলেই হলো। আমাদের দোষ দিতে যাবে কেন? আমরা কি ওই সময় পুকুর পাড়ে ছিলাম নাকি? আমার পুকুরে কেউ নামলেই তো আমি চেঁচামেচি করি, তাই অনেকে মনে করতে পারে। দিদিমা, দেখো কেউ একজন আসছে মনে হয়। আমি তো ওনাকে চিনতে পারছি না। কে তুমি বাবা? আমি তো তোমাকে ঠিক চিনতে পারলাম না। দুদিন আগে জলে ডুবে যিনি মারা গেছেন উনি আমার জামাইবাবু হয়। আমার ধারণা আপনি আর আপনার নাতি মিলে আমার জামাইবাবুকে জলে ডুবে মেরেছেন। আপনাদের আমি ছাড়বো না। তুমি কোথাকার কে বাপু? আমরা তোমার জামাই বাবুকে জলে ডুবিয়ে মারছি, তার প্রমাণ দিতে পারবে? সত্যি বলছেন না তো? এই বয়সে পুলিশের পেটানি খেলে সব সত্যি কথা বের হয়ে যাবে। ভালোই ভালোই বলছি, সত্যি বলে দিন কিন্তু। ওই দেখুন, আপনি কিন্তু বাড়ির উপর এসে আমাদের এভাবে অপমান করছেন। আমার দিদিমার সাথে এভাবে কথা বলবেন না বলে দিলাম। বাপ রে বাপ, দিদিমার জন্য খুব দরদ দেখছি। তোদের আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো বলে দিলাম সালা। দিদিমা, আমরা তো মহা ঝামেলায় পড়ে গেলাম। হ্যাঁ, তুই চিন্তা করিস না, আমাদের কিচ্ছু হবে না। কে কোথায় আছো? দেখে যাও, কলসের মধ্যে সাপ। আমার হাতে ছোবল দিয়ে যাচ্ছিল, একটুর জন্য আমি বেঁচে গেছি। কি হয়েছে দিদি, তুমি এমন চিৎকার করছো কেন? আমাদের সাথে যে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। 1 বছর সংসার করতে না করতেই বিধবা হয়ে গেলাম। তোদের জামাইবাবু আমাকে ছেড়ে চলে গেছে। এখন তো মনে হচ্ছে আমারও দিন চলে এসেছে। ও দিদি, তুমি এত ভেঙে পড়ো না। তোমার ভাই আর আমি তো আছি, তোমার কোনো কষ্ট আমরা দিব না। তোরা আর কতদিনই বা এখানে থাকবি? বাবা মা অসুস্থ, তাদেরও তো দেখাশোনা করা দরকার। আমার মনে হয় তোদের এবার বাড়ি যাওয়া উচিত। তুমি একা এই বাড়িতে কি করে থাকবে গো দিদি? সুমন বলছিল মাসখানেক থেকে তারপর যাবে। তোমার মানসিক অবস্থা একদম ঠিক নেই। তাছাড়া যে কোনো সময় বিপদে পড়তে পারো। দেখলে তো আজ সাপের কামড় খেতে খেতে বাঁচলে। সাপটা মারতে হবে, আমি কলসের মধ্যে ঢাকনা দিয়ে আটকে রেখেছি। তোমার ভাই আসুক, ও এসে মারবে,
আমরা মারতে পারবো না। তোরা আমাদের বাড়িতে আসার এক সপ্তাহের মধ্যে তোদের জামাইবাবু সবাইকে ছেড়ে চলে গেল। আমারই কপাল পোড়া। আমার কি মনে হয় জানো দিদি, তোমাদের ওই বুড়িমা আর ওনার নাতি মিলে রাতুল জামাইবাবুকে জলে ডুবিয়ে মেরেছে। না না, ওরা কিছু করেনি। আমরা যখন ওদের পুকুরে স্নান করছিলাম তখন আশেপাশে কেউ ছিল না। অন্ধকারে জলে নেমেছিল হয়তো। থাক না, এই বিষয় নিয়ে আমার এখন আর আলোচনা করতে ভালো লাগছে না। ঠিক আছে বাবা, আমি আর কিছু বলবো না।